আকাশ একটা পেনের ঢাকনা প্রদীপের মাথায় ছুঁড়ে মারল। প্রদীপ বিরক্ত হয়ে আকাশকে বলল, কি হয়েছে, জ্বালাচ্ছিস কেন? আকাশ একটু মুচকি হেসে বলল, কাল কিন্তু সকালে ঘুরতে বেরোতে হবে, মনে আছে তো? তাড়াতাড়ি কাজ কর, ফ্ল্যাটে গিয়ে তো জামা প্যান্ট গোছাতে হবে। আকাশ আর প্রদীপ দুজনে কলকাতার একটি আইটি কোম্পানিতে সার্ভিস করে। দুজনে একটি ফ্ল্যাট শেয়ার করেই থাকে। আকাশের বাড়ি মেদিনীপুরে আর প্রদীপের বাড়ি দার্জিলিংয়ের একটা ছোট্ট গ্রামে। আকাশ আর প্রদীপ দুজনে মিলে ঠিক করেছে যে শনিবারের একটা ছুটি নিয়ে তারা প্রদীপের বাড়ি দার্জিলিংয়ের সেই গ্রামে ঘুরে আসবে। দুজনে শনিবারের একটা এক্সপ্রেস ট্রেন ধরবার কথা। শনিবার আকাশ আর প্রদীপ ওই এক্সপ্রেস ট্রেনের কামরায় ঢুকে দেখলো সেখানে আগে থাকতেই একজন বসে আছে, গায়ে চাদর চাপা দেওয়া। ব্যাপারটা দেখে দুজনের একটু অবাকই লাগলো। আকাশ বলল, এই গরমে আবার কেউ চাদর গায়ে দিয়েও বসে আছে। কিন্তু আকাশ বা প্রদীপ কেউই ব্যাপারটাকে অতটা বেশি আর ঘাটালো না। ট্রেন চলতে শুরু করলো। একের পর এক স্টেশন পিছনে যেতে লাগলো। বেশিরভাগ স্টেশনই ফাঁকা। আকাশে মেঘ করেছে। পূর্ণিমার চাঁদ ওই কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। আকাশ আর প্রদীপ নিজেদের রাত্রের খাবার খেয়ে নিল। কিন্তু ওরা লক্ষ্য করলো কামরায় বসে থাকা ওই লোকটি কিন্তু কিছু খেলো না। প্রদীপ তখন জিজ্ঞাসা করলো, দাদা, আপনার কি শরীর খারাপ লাগছে? লোকটি বেশ মোলায়েম গলায় বলল, ওই একটু ঠান্ডা লাগছে আর কি। ও কিছু না। তা তোমরা কত দূর যাবে? এই এক কথা দু কথা হতে হতে তিনজনের মধ্যে গল্পটা জমে উঠল। আকাশ আর প্রদীপ কথা বলতে বলতে জানতে পারলো যে ওনার নাম সতীশ মিত্র, বয়স ৪৫, কিছুর একটা ব্যবসা করে। পরিবার বলতে তেমন কেউ নেই, আত্মীয় স্বজনও নেই, একা মানুষ। সতীশবাবু বললেন, তোমরা তো দার্জিলিংয়ে যাচ্ছ, তার আগের স্টপেজেই আমার বাড়ি। কথাটা শুনে প্রদীপ বলল, বেশ, তাহলে তো ভালোই, আমাদের বাড়িতে আসবেন একদিন। তিনজনে গল্প করতে করতে বুঝতে পারলো না যে বাইরে কখন বৃষ্টি শুরু হয়েছে। তারপর আলো নিভিয়ে জানলা বন্ধ করে তিনজনে ঘুমিয়ে পড়ল। বাইরে প্রবল মেঘ ডাকছে। মাঝখানে একটা সময় আকাশের ঘুম ভেঙে গেল। রাত্রে একটা বাজে গন্ধ আসছে, আষ্টে একটা গন্ধ। আকাশ উঠে দেখল প্রদীপ তার পাশেই ঘুমিয়ে রয়েছে, কিন্তু সতীশ মিত্র জায়গায় নেই, শুধু তার চাদরটা সেই জায়গায় পড়ে আছে। আকাশ বুঝতে পারছে ওর সিটের নিচ থেকে কোনো আওয়াজ আসছে। আকাশ ঢোক গিলে ঝুঁকে যখন সিটের নিচের দিকে দেখল, সেটা দেখে আকাশের শরীর পাথর হয়ে গেল। সে দেখতে পেল অন্ধকারে দুটো লাল চোখ জ্বলজ্বল করছে, বাকি শরীর অন্ধকারে ঢাকা। তার হাতে একটা মৃত মানুষের অর্ধ খাওয়া দেহ, রক্ত লাগানো দাঁত বার করে সে আস্তে আস্তে হাসছে। হঠাৎ আকাশ চিৎকার করে উঠে নিজের সিটে বসল। সিটে বসতেই সে দেখল তার সামনে প্রদীপ আর সতীশ মিত্র দাঁড়িয়ে রয়েছে। প্রদীপ বলল, কিরে, চিৎকার করে উঠলি কেন এভাবে? কোন স্বপ্ন টপ্ন দেখলি নাকি? স্বপ্ন? এত বাস্তব স্বপ্ন দেখলাম। কয়েক ঘন্টা পর ওদের ট্রেন নিউ জলপাইগুড়ি স্টেশনে থামলো। নিউ জলপাইগুড়িতে নামার পরে ওরা একটা গাড়িও পেল না। কিছু একটা প্রোটেস্টের জন্য নিউ জলপাইগুড়ি থেকে আজ সমস্ত গাড়ি চলাচল বন্ধ রয়েছে। অনেকটা সময় কেটে গেল, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, ওরা তখনও কোনো গাড়ি পায়নি। ওরা যখন ওই স্টেশন লাগোয়া একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল, ঠিক তখনই ওদের সামনে একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির কাঁচ নামানো হলো। ওরা দেখলো সেই গাড়িতে বসে আছে সতীশ মিত্র।
সতীশ মিত্র বললেন, এখানে মাঝে মধ্যে এরকম গাড়ির সমস্যা হয়, গাড়ি পাওয়া যায় না। এসো তোমরা গাড়িতে উঠে পড়ো, আমি ছেড়ে দেবো। আকাশ আর প্রদীপ কোনো উপায় না দেখে দুজনে গাড়িতে উঠে বসল। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে দিল। পাশ দিয়ে অনেক পাইন গাছের বন সরে যেতে লাগলো। সতীশ মিত্র এই রাস্তা সম্পর্কে অনেক কথা বলতে শুরু করলো ওদের সামনে। এই যেমন এই রাস্তায় হরিণ দেখতে পাওয়া যায়। সতীশ মিত্র একবার বুনো হাতিও নাকি দেখেছিল। সন্ধে থেকে রাত হয়ে গেল। এত কথা বলার পরেও আকাশ আর প্রদীপ কিন্তু একটু বিরক্ত হলো না। কিছু একটা আছে সতীশ মিত্রের কণ্ঠে, কেমন একটা মোহ কাজ করে। আকাশ জিজ্ঞাসা করল, আচ্ছা এই যে গাড়ি চলাচল আজকে বন্ধ রয়েছে, এটা কেন বলতে পারবেন? প্রশ্নটা শুনে সতীশ মিত্রের মুখে যেন অন্ধকার নেমে এলো। সতীশ মিত্র বলল, রক্তের জন্য। প্রদীপ আকাশ দুজন দুজনের মুখের দিকে চাওয়াচাবি করল। এবার প্রদীপ বলল, মানে ঠিক বুঝলাম না। আসলে এই রাস্তায় গত কয়েকদিনে কিছু মানুষ নিখোঁজ হয়ে গেছে এবং পরের দিন সকালে সেই সমস্ত মানুষের রক্তশূন্য দেহ রাস্তার ধার থেকে পাওয়া গেছে। পুলিশ এনকোয়ারি করছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পায়নি। আমি তো ওই জন্যই চাদরটা মুড়ি দিয়ে থাকি। বড্ড ভয় করে আমার, একা থাকি। যদি কিছু হয়ে যায় আমার তো খোঁজ নেওয়ারও কেউ নেই। গাড়িটা চলতে চলতে একটা জায়গায় এসে থামলো। সতীশ মিত্র বললেন, এই কি হলো, গাড়ি থামালে কেন? ড্রাইভার বলে উঠল, জানি না সাব, একটু দাঁড়ান দেখছি। ড্রাইভার গাড়ি থেকে নেমে গেল। একটু পরে ড্রাইভার গাড়ির কাছে ফিরে এসে বলল, গাড়ি খারাপ হয়ে গেছে সাব, মেকানিক ডাকতে হবে। সতীশ মিত্র এবার রেগে গেলেন। সতীশ মিত্র বললেন, এত রাতে আমি মেকানিক কোথা দিয়ে পাবো? তারপর সতীশ মিত্র প্রদীপের দিকে তাকিয়ে বলল, আজ রাতে আপনারা আমার বাড়িতেই থেকে যান, এ পাশেই আমার বাড়ি। কাল সকালে আমার গাড়ি আপনাদেরকে আপনার বাড়ি পৌঁছে দিয়ে আসবে। আকাশ আর প্রদীপের কাছে রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। গাড়ি থেকে নেমে একটু হেঁটে ওরা এগিয়ে গিয়ে দেখতে পেল সতীশ মিত্রের বাড়ি। না, ঠিক বাড়ি নয়, এটাকে মহল বলা চলে। এত বড় বাড়ি একজন মানুষের জন্য এখানে, এটা আশা করেনি আকাশ আর প্রদীপ। যান উপরে যান, বিশ্রাম করুন, সারাদিন অনেক ধকল গেছে আপনাদের। বাড়ির ভেতরটা বেশ সাজানো গোছানো, অনেক পুরনো দিনের দামি আসবাবপত্রে সাজানো বাড়িটা। বাড়ির মধ্যখান দিয়ে একটি পেঁচানো সিঁড়ি উঠে গেছে ওপরের দিকে। সতীশ মিত্র বলল, আপনারা ওপরের যে কোনো ঘরে ঢুকে যেতে পারেন। আকাশ আর প্রদীপ ওপরের একটা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল। লাইট জ্বালাতে দেখতে পেল ঘরের ভেতর একটা খাট আর আয়না। দুজন খাটে বসলো এবং প্রদীপ বলল, ভাগ্যিস লোকটার সাথে আজ দেখা হয়েছিল, না হলে রাতটা যে কোথায় কাটাতাম সেটা ভগবান জানে। আকাশ বলল, হ্যাঁ কথাটা ঠিকই বলেছিস, কিন্তু বাড়ির লোক মনে হয় খুব চিন্তা করছে। চাপ নিস না, আমি বাড়ির লোককে ফোন করে জানিয়ে দিয়েছি সব কথা। সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে সতীশ মিত্র ঢুকলেন। উনি বললেন, চলো খেতে চলো, সারাদিন তো তেমন কিছু খাওয়া হয়নি, এসো আমার পেছন পেছনে এসো। সতীশ মিত্রের কথায় কেমন যেন একটা আদেশ কাজ করছিল। আকাশ আর প্রদীপ
সতীশ মিত্রের পেছন পেছন চলতে শুরু করল। সতীশ মিত্র একটি ঘরের দরজা খুলে ঘরে ঢুকলেন। লাইট জ্বালাতেই ওপরে একটা বড় ঝাড়বাতি জ্বলে উঠল। ঘরের মধ্যে একটি খাবার টেবিল এবং অনেকগুলো চেয়ার ছিল। আকাশ বলে উঠল, বাড়িতে যদি উনি একাই থাকেন তাহলে এতগুলো চেয়ার কেন? সতীশ মিত্র একটা চেয়ারের সামনে দাঁড়িয়ে বলল, এসো, এখানে বসো। আকাশ আর প্রদীপ সেই চেয়ারের দিকে এগিয়ে গেল এবং সেখানে বসল। টেবিলে একটা প্লেট রয়েছে ঢাকা দেওয়া। সতীশ মিত্র সেই প্লেটটা টেনে ঢাকনাটা সরালো। এবার আকাশ আর প্রদীপ ওই প্লেটে যা দেখল তাতে তাদের হাড় হিম হয়ে গেল। সেই প্লেটে রয়েছে একটি মানুষের কাটা মাথা। দুর্গন্ধ ছড়িয়ে পড়ল সমস্ত ঘরে। ওরা তাকালো সতীশ মিত্রের দিকে। সতীশ মিত্র হাওয়ায় দুটো হাত তুলে হাততালি দিলেন। সঙ্গে সঙ্গে চারিপাশ থেকে সেই হাসির আওয়াজ আসতে থাকলো, আর সাথে সাথে সেই অন্ধকার থেকে বেরিয়ে এলো কয়েকটি লোক। ওদের প্রত্যেকের মুখের সামনের দিকে দুটো করে দাঁত বেরিয়ে রয়েছে, সেই দাঁতে রক্ত লেগে, আর ওদের প্রত্যেকের চোখ জোড়া লাল। সতীশ মিত্রেরও সামনের দুটো দাঁত বাইরে বেরিয়ে আসছে, সাথে সাথে তার চোখের রংটাও পাল্টাতে লাগলো। এবার সতীশ মিত্র বলে উঠলেন, কি আকাশ বাবু, মনে আছে কাল রাত্রির স্বপ্নের? অনেক খাটনি গেল আজ। মানুষ শিকার করা কি এতই সহজ কাজ? বড্ড খিদে পেয়েছে। রক্ত খাবো আজ। এই রক্তর থেকে সুস্বাদু কোনো খাবার কি আর হয়? আজ এতটাই থাকুক। সামনের সপ্তাহে না হলে আর একবার চেষ্টা করব নতুন কিছু। দয়া করে একটু সাবস্ক্রাইব, শেয়ার, লাইকটা করে দিন, তাহলে আমার একটু ভালো হয়।